সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ তানভীর আহমেদ, প্রভাষক, রসায়ন, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। তো শুরুতেই চলো আমরা শিখন ফলগুলো জেনে নেই। আজকে কোন বিষয়গুলো শিখব? গতদিনের একটা বিষয় আছে যে নিয়ম অনুযায়ী ও নিরাপত্তার সাথে গ্লাস সামগ্রী ব্যবহার করতে পারবে, এবং একদম লাস্টে দেখব যে ওইগুলো পরিচ্ছন্ন রাখতে পারবে। আজকে আমরা আলোচনা করব পিপেট নিয়ে, মেজারিং সিলিন্ডার নিয়ে, বুরেট, আয়তনমেট্রিক ফ্লাক্স, রিয়েজেন্ট বোতল এবং থার্মোমিটার। দ্বিতীয় ক্লাসে এইগুলো বাস্তবে আমি তোমাদেরকে দেখিয়েছি। তো শুরুতেই দেখো, প্রথমে হচ্ছে পিপেট। পিপেট হলো দুই মুখ খোলা সুষম ছিদ্র বিশিষ্ট একটি কাঁচ নল। এর দুই প্রান্তকে হঠাৎ সরু নলে দেখো উপরে এবং নিচে সরু নলে পরিণত করা হয়েছে। বিভিন্ন আয়তনের পিপেট হয়ে থাকে 5 ml, 10 ml, 20 ml, এবং খুব অল্প পরিমাণকে এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর করার জন্য পিপেট আমরা ব্যবহার করি, বা কোনো পদার্থের উপর যদি দু একটা ড্রপ দেওয়ার দরকার হয় পিপেট দিয়ে আমরা সেটা করি। ড্রপারের বদলে আমরা অনেক সময় ব্যবহার করতে পারি পিপেট, কারণ ড্রপার সাধারণত প্লাস্টিকের হয়। তো পিপেট দিয়ে যদি আমরা এই কাজটা করি সেই ক্ষেত্রে গ্লাসগুলো সাধারণত নিরাপদ হয় যে কোনো কেমিক্যালে ব্যবহার করার জন্যে। আর নির্দিষ্ট আয়তনের দ্রবণকে তো আমরা স্থানান্তর করতেই পারবো, কারণ পিপেটের গায়ে যেমন দাগ কাটা থাকে যে কত ml এর পিপেট হবে, সেটি দেখে আমরা যে কোনো দ্রবণ, যে কোনো পরিমাণ হতে পারে, সেটা 10 ml, সেখান থেকে 1 ml বা 2 ml আমাদের ইচ্ছা মতো আমরা স্থানান্তর করতে পারবো। দ্বিতীয় ক্লাসে তোমাদের দেখাইছি কিভাবে হাতের বুড়ি আঙুল দিয়ে পিপেটে কোনো দ্রবণকে কিভাবে কন্ট্রোল করতে হয়, সেইগুলো পড়া কিভাবে কন্ট্রোল করতে হয়। তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। বাস্তবে যখন আমরা প্র্যাকটিক্যালে আসব, অবশ্যই আমি তোমাদেরকে শেখাবো ডান হাতের বুড়ি আঙুল দিয়ে কিভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে আসো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মেজারিং সিলিন্ডার। এটি একটু বড় পরিমাণে যদি আমাদের মাপার দরকার হয় কোনো তরল পদার্থ, এটি চোঙাকৃতির, একমুখ খোলা একমুখ বন্ধ, তোমরা চিত্র দেখেই বুঝতে পারছো। মিলিলিটারে এটা পরিমাপ করা হয়, এবং এটি পুরো কাচের দেয়াল বিশিষ্ট দাগ কাটা থাকে। এর গঠনটা খুব সুন্দর, এবং দেখো যে বসানো যায় যে কোনো জায়গায় টেবিলের উপরে। এটি এরকম 10, 20, 100 ml, 200 ml, 500 ml, তো সাধারণত খুব কম ml, যেমন 10, 20 এইগুলো কম হয়। আমাদের ল্যাবে যেটা আছে সেটা অধিকাংশ ক্ষেত্রে 50 ml থেকে শুরু। এই জন্যে 50 ml এর বেশি যেগুলো, সেগুলো আমরা এই মেজারিং সিলিন্ডার দিয়ে পরিমাপ করব, আর 50 ml এর কমগুলো আমরা সাধারণত পিপেটের সাহায্যে, যদি 10 বা 20 ml হয় সেক্ষেত্রে 10 ml এর পিপেট আমাদের আছে, আমরা একবার, দুইবার, তিনবার এভাবে পিপেট দিয়ে নিব। তো দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে কিন্তু পিপেট দিয়ে কিভাবে মুখ দিয়ে টেনে নিতে হয় সেটিও তোমাদেরকে দেখিয়েছিলাম। সো এটিও খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কিভাবে পিপেট ব্যবহার করে অল্প দ্রবণ, বা মেজারিং সিলিন্ডার ব্যবহার করে আমরা বেশি দ্রবণ নিব। বিকারের গায়েও দাগ কাটা থাকে, কিন্তু বিকার থেকে আরও বেশি অ্যাকুরেসি পাওয়া যায় এই মেজারিং সিলিন্ডারে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এটিকে আমরা পরিষ্কার করব ব্রাশ দিয়ে। এবং আজকের ক্লাসের লাস্টে একদম দেখাবো যদি কোনো কারণে এমন কোনো কেমিক্যাল যেটি এই মেজারিং সিলিন্ডারের গায়ে বিভিন্ন ধরনের দাগ হয়ে যায়, কালো হয়ে যায় বা লাল হয়ে যায়, সেক্ষেত্রে ক্রোমিক অ্যাসিড দ্রবণ দিয়ে আমরা সেটিকে পরিষ্কার করব। ক্রোমিক অ্যাসিডের কিভাবে কাজ করে বা কি বিক্রিয়া ক্রোমিক অ্যাসিডের ক্ষেত্রে হবে সেটি একদম লাস্টে উপাদান এবং তার বিক্রিয়াটা আমরা দেখাবো। সেখানে জাইমান অক্সিজেন উৎপন্ন হয়, তোমরা জাইমান অক্সিজেনের সাথে পরিচিত, তোমরা দেখেছো যে থার্ড ব্র্যাকেট দিয়ে ও লিখলে সেটা জাইমান অক্সিজেন। তো সেটি আমরা লাস্টে দেখবো। এখন আসো বুরেট। বুরেটও আমি তোমাদেরকে দেখিয়েছি যে টাইটেশনে ব্যবহার করা হয় কিভাবে। এখানে দেখতে পাচ্ছ একটা স্ক্রু লাল কালারের, যে এটা দিয়ে কন্ট্রোলের মাধ্যমে ফোটায় ফোটায় দ্রবণ ফেলানো হয়। এইখানে অত ঝামেলা নেই, বুড়ি আঙুলের কোনো কাজ নাই। এখানে স্ক্রুটা খুব সহজেই তুমি নিয়ন্ত্রণ করতে পারবে, এবং দেখতে পাচ্ছ তরলগুলো কিভাবে আমরা কত ml হবে, একদম খুব সূক্ষ্ম দাগ কাটা থাকে, 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ।
একটা ড্রপে কতটুকু যাচ্ছে, 0.1 মিলিমিটার নাকি তার থেকে কম মিলিমিটার, সেটা আমরা খুব সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবো। তো বুলেটও একটি দাগ কাটা সুষম ছিদ্র বিশিষ্ট কাঁচনল, এর এক প্রান্ত সরু থাকে এবং সরু প্রান্তের সামান্য উপরে তোমরা দেখেছো স্টপ ককের ব্যবস্থা থাকে। এটি লাল কালারের দেখো, এবং এটি দিয়েও খুব সূক্ষ্ম আয়তন পরিমাপ করা যায়। তবে বুলেটের জন্য দেখো যে এভাবে বুলেট স্ট্যান্ডের সাথে সেট করা এটা একটু ঝামেলাপূর্ণ বিষয়। এই জন্য বুলেটটা আমরা সাধারণত দ্রবণ স্থানান্তরের ক্ষেত্রে বা কোনো দ্রবণ নেয়ার ক্ষেত্রে একটু কম ব্যবহার করি। পিপেট এবং মেজারিং সিলিন্ডারটাই বেশি ব্যবহার করা হয়। তবে এটাতে খুব সূক্ষ্ম পরিমাপ, সবচেয়ে সূক্ষ্ম পরিমাপ করা যায় 0.1 ml, অর্থাৎ 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ। তো দেখতে পাচ্ছ তোমরা কিভাবে ফোটায় ফোটায় দ্রবণটাকে আমরা বুলেট থেকে কনিক্যাল ফ্লাক্সে ফেলবো। তোমাদের আমি টাইট্রেশন যখন বাস্তবে দেখাবো তখন এইভাবে দেখাবো যে কিভাবে আমরা এটা কন্ট্রোল করতে পারবো। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। স্টপ কক ব্যবহার করে আমরা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, এবং খুব ক্ষুদ্র পরিমাণ স্থানান্তর দরকার হলে আমরা বুলেট ব্যবহার করবো। ওই যে বললাম যে 1 মিলিলিটারের 10 ভাগের 1 ভাগ। তো কিছু কিছু দ্রবণ আছে যেমন KMnO4 বা AgNO3 মানে সিলভার নাইট্রেট, আগে যেটি বললাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আয়োডিন দ্রবণ প্রভৃতি রাবার নল আক্রান্ত হয় বলে ওইসব দ্রবণের ক্ষেত্রে রাবার টিউব যুক্ত বুলেট ব্যবহার করা যায় না। এসব দ্রবণের ক্ষেত্রে আমরা যে লাল কালারের যে স্টপ কর্ক দেখছি এইগুলো অনেক সময় সমস্যা হয়, এইগুলো আটকে যায়, ফিক্স হয়ে যায়। তো এইগুলো আমরা সাধারণত ব্যবহার করি না। বই রিডিং দিতে হবে, খুব গুরুত্বপূর্ণ বই রিডিং দিয়ে। এরপরে দেখো ভলিউমেট্রিক ফ্লাক্স বা আয়তনমিতিক ফ্লাক্স, এটি মোলার দ্রবণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মোলার দ্রবণ প্রস্তুতি 9-10-এ তোমাদের প্র্যাকটিক্যালে অল্প কিছু ছিল, আমরা এখানেও দেখাবো মোলার দ্রবণ প্রস্তুতি, কলেজেও দেখাবো। তো এটি নির্দিষ্ট আয়তনের 10 ml হোক, 50 ml হোক, 100 ml হোক, 250 ml, 500 ml, 1 লিটার, খুব নির্দিষ্ট পরিমাণ থাকে। মাঝখানে দেখো যে সরু যে নল গলার মতো যে অংশটা, সেইখানে দাগ কাটা থাকে। ওই দাগ কাটা অংশে তোমার ওই পরিমাণ ওই দাগ কাটা পর্যন্ত নিতে হয়, কারণ একদম পুরোটা ভরলে তো আবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাঝে মাঝে ঝাঁকি দিতে হয় মিক্সারের জন্য, ভালোভাবে যাতে দ্রব এবং দ্রাবক মিক্স হয়। তো এটি খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন আয়তনের হয়ে থাকে, সেটি আগেই বলেছি। সো এটাকে বলা হয় ভলিউমেট্রিক ফ্লাক্স। গলা যুক্ত চ্যাপটা থাকে এবং নিচের অংশটা দেখো স্ফীত থাকে, মুখটা একটা স্টপার দিয়ে বন্ধ করা হয়। তো এই বিষয়গুলো তোমরা বই থেকে একটু রিডিং করলে আরও ভালো হবে এবং বিস্তারিত জানতে পারবে। এবং সবসময় আমি বলেছি যে 2টা বই ফলো করার চেষ্টা করবা। 2টা বই থেকে রিডিং করলে আমার মনে হয় যে তোমার জন্য ভালো হবে, কারণ এইখান থেকে 2-1টা লাইন থেকে হয়তো MCQ আসতে পারে। সো বুঝতেই পারছো যে MCQর জন্য 25 মার্কসের MCQ থাকে। অ্যাডমিশনেও তোমার রিটেনের সাথে MCQ থাকে ঢাকা ইউনিভার্সিটিতে অথবা অন্যান্য বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে। কিছু ইউনিভার্সিটি আছে শুধুমাত্র রিটেন থাকে, সেখানে হয়তো লাগবে না, বাট MCQর জন্য গুরুত্বপূর্ণ। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমরা দ্রবণ ভলিউমেট্রিক ফ্লাক্সে আমরা দ্রবণ সংরক্ষণও করতে পারি দ্রবণ তৈরির পরে। এরপরে যেটি আসবে সেটি হচ্ছে রিএজেন্ট বোতল। রিএজেন্ট বোতলটাও খুব গুরুত্বপূর্ণ। এটি দিয়ে বিভিন্ন রাসায়নিক দ্রব্য সংরক্ষণ করা হয় ল্যাবে। কারণ হচ্ছে তোমাদের ব্যবহারের জন্য আমরা রাসায়নিক দ্রব্যগুলো বেশি করে তৈরি করে রেখে দিই। ওইখান থেকে তোমরা ড্রপার দিয়ে মুখটা খুলবা খুব সাবধানে, মুখ খুলে ড্রপার দিয়ে অল্প অল্প করে নিবে এবং খেয়াল রাখবা এটির ক্ষেত্রে যে ড্রপার দিয়ে আমরা একটা রিএজেন্ট বোতল থেকে একটা কেমিক্যাল নিব, সেই ড্রপারই ওইটার ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে ব্যবহার করব। কারণ একটা ড্রপার আরেকটা রিএজেন্ট বোতলে যদি আমরা ব্যবহার করি কেমিক্যাল নষ্ট হবে। আর এই রিএজেন্ট বোতলের গায়ে কাগজ দিয়ে আমরা লেবেলিং করা আছে এবং সেখানে লেখা আছে যে এটা কোন কেমিক্যাল। ল্যাবে তোমরা দেখতে পাবা যে এটা সংকেত এবং সেটার বাংলায় সেটার পুরো নাম সেটিও লেখা আছে। তো নাম না পড়ে বা তার ঘনমাত্রা না জেনে বা ব্যবহার না জেনে কখনোই এইখান থেকে কোনো কেমিক্যাল ব্যবহার করবে না। একদম শেষে চলে আসছি আমরা, দেখো থার্মোমিটার, এটিও খুব গুরুত্বপূর্ণ। এটি দিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয় তোমরা জানো।
যে বিভিন্ন ধরনের থার্মোমিটার থাকে, যেমন বিভিন্ন স্কেলেও থাকে, ফারেনহাইট স্কেল, সেলসিয়াস, কেলভিন, তিনটার সাথেই তোমরা পরিচিত 9-10 এবং এইগুলোর কনভার্সনগুলোর সূত্রও তোমরা পড়েছো। পারদ থার্মোমিটার থাকে, অ্যালকোহল থার্মোমিটার থাকে। তো এইগুলো তাপমাত্রা বাড়ার সাথে সাথে এইগুলো প্রসারণ হয়, এই পদার্থগুলোর প্রসারণের মাধ্যমেই আমরা সঠিক রিডিং পাই। তো এইগুলো থেকে রিডিং পড়ার চেষ্টা করবে। সবশেষে যেটি বলেছিলাম যে থার্মোমিটারের পরে এইগুলো যন্ত্রপাতি যদি কোনো কারণে দাগ হয়ে যায়, থার্মোমিটার বাদে বাকি যন্ত্রপাতিগুলো পরিষ্কার করার জন্য আমরা ক্রোমিক অ্যাসিড ব্যবহার করব। ক্রোমিক অ্যাসিড হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, তার সাথে ডিস্টিল ওয়াটার, তার সাথে সালফিউরিক অ্যাসিড আমরা ব্যবহার করব এবং এইগুলোর সংমিশ্রণে জাইমান অক্সিজেন উৎপন্ন হবে, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মাঝখানে অক্সিজেন পরমাণু থাকলে সেটাকে আমরা জাইমান অক্সিজেন বলি। দেখো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এই জাইমান অক্সিজেন বিভিন্ন দাগ বা বর্ণযুক্ত বস্তুর সাথে বিক্রিয়া করে সেটাকে বর্ণহীন করে। তো ব্লিচিংয়ের মতোই কিছুটা কাজ করে। সো এই কিভাবে পরিষ্কার করে এই অংশটা বই থেকে বিস্তারিত রিডিং দিবা। তো এই ছিল আজকের ক্লাস। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা এই কামনা করি এবং ক্লাস সম্পর্কে কোনো মন্তব্য থাকলে বা যদি না বুঝে থাকো কোনো কিছু অবশ্যই কমেন্ট করবা, আমাকে জানাবা। সকলের সুস্থতা কামনা করছি এবং নিরাপদ জীবন কামনা করছি সবার।